বাংলাদেশের ভালো তো কখনো আওয়ামী লীগ চায় না, এটা আমরা জানি। কয়েকটা হিট লিস্ট দেখলাম ফেসবুকে, হয়তো সোশ্যাল মিডিয়ায়, বাট এটা কতটুকু রিলায়েবল আই ডোন্ট নো। এবং সবগুলোতেই আমার নাম 1 নম্বর 2 নম্বরে। ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি চলছে, আমি এটার সাথে পূর্ণ সংহতি জানাই। দর্শক সময় টেলিভিশনে আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন 24শে জুলাই অভ্যুত্থানে একজন শীর্ষস্থানীয় সমন্বয়ক এবং সদ্য সাবেক উপদেষ্টা, একই সঙ্গে বর্তমানে ঢাকা 10 আসনের স্বতন্ত্র প্রার্থী আসিফ মাহমুদ। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো নির্বাচন নিয়ে। তার সঙ্গে কথা বলতে চাই, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। আসিফ ভাই, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শীতের সকালে নির্বাচনের ক্যাম্পেইন নিয়ে ব্যস্ত দেখছিলাম। প্রথমে প্রশ্ন, যে উপদেষ্টা থেকে এখন একদম জনতার কাতারে, কেমন দেখছেন, কি মনে হচ্ছে সবকিছু? 2024 সালের গণঅভ্যুত্থানের পরে সবার মানুষের মধ্যে এবং সবার মধ্যেই একটা পরিবর্তন এসেছে দেখতে পাচ্ছি। যখন আমরা মানুষের সাথে কথা বলি, কুশল বিনিময় করি, যেহেতু এখন ক্যাম্পেইন করা যাচ্ছে না, তো সবার মধ্যে একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আর সবাই পরিবর্তন চায়। জুলাই গণঅভ্যুত্থান আমি মনে করি যে ওই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে মানুষকে নতুন করে চিন্তা করার, নতুন করে ভাবার। তো আমার মনে হয় যে এবারের নির্বাচনেও এটার প্রতিফলন ঘটবে। এবং এবারের নির্বাচনে যেহেতু গত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, অথবা কেন্দ্রে গিয়ে শুনেছে তার ভোটটা দেওয়া হয়ে গেছে, তো সেই জায়গা থেকে এবারের নির্বাচনে জনগণের একটা জনরায়ের প্রতিফলন ঘটবে বলেই প্রত্যাশা করছি। তো আমার একটা প্রশ্ন আছে, ধরুন আপনি একজন তরুণ রাজনীতিবিদ, রাজনীতিতে নতুন এসেছেন, কিন্তু এই অল্প বয়সে আপনার 3টা অভিজ্ঞতা হয়েছে। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনি আন্দোলনে একজন মুখ্য ভূমিকায় ছিলেন, তারপর আপনি রাষ্ট্রে একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, সেখান থেকে আবার রাজনীতি মাঠে এসেছেন। যদি 3টা জায়গায় পার্থক্য করতে বলি, আসিফ মাহমুদের কাছে কেমন পার্থক্য আসে? আমার মনে হয় একই রকম আছে এখনো। কারণ যখন ছাত্র জীবনে একটা বড় সময় কেটেছে ছাত্র রাজনীতিতে এবং ক্যাম্পাস কেন্দ্রিক, এবং দেশেরও অনেক ইস্যুতে অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে, এবং সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু, তারপর আবরার ফাহাদ হত্যা যখন খুন হয় তখন আমরা প্রতিবাদ করি, এবং এখানে আধিপত্যবাদ বিরোধী সকল আন্দোলনে আমরা ছিলাম, এবং ছাত্রজীবনে আমি জেলেও ছিলাম। তো সেখান থেকে সেই যাত্রারই একটা প্রতিফলন শেষ পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানে হলো, এবং সেখান থেকে দেশের জন্য কাজ করার সুযোগ পেলাম। খুব বেশি সময় না, 15-16 মাস, এবং আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে সেখানে কাজ করা। তবে সবচেয়ে ভালো যেটা সেখানে হয়েছে সেটা হচ্ছে একটা লার্নিং প্রসেসের মধ্য দিয়ে গিয়েছি, এবং এই বয়সে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি আমি মনে করি, এবং সেটা আমার পরবর্তী সময়ে কাজে লাগবে। এবং যেহেতু আমি এখন নির্বাচনী ট্রেনে উঠলাম, তো এই নির্বাচনী যাত্রায়, এবং যদি আমার আসনের মানুষজন আমাকে, ভোটাররা, জনগণ আমাকে নির্বাচিত করেন, তাদের জন্য কাজ করার ক্ষেত্রেও সেই অভিজ্ঞতাগুলো কাজে আসবে। এবং এখনও স্টিল আমরা লার্নিং প্রসেসের মধ্যেই আছি, প্রতিদিন নতুন নতুন কিছু শিখছি, এটাই আনন্দের। এই যে মানুষের সঙ্গে হাঁটছেন, কথা বলছেন, ভোট নিয়ে কথা হচ্ছে, অনেক বিষয়ে কথা হচ্ছে, মানুষের কাছ থেকে কেমন ফিডব্যাক বা রিয়াকশন পাচ্ছেন? খুবই ভালো আমরা পাচ্ছি মানুষের পক্ষ থেকে, এবং সবাই মনে হচ্ছে যে আমাদের জন্যই অপেক্ষা করছে এবং পরিবর্তনের জন্য অপেক্ষা করছে। মানুষ বিশ্বাস করে জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার কারণে, মানুষ বিশ্বাস করে যে আমাদের মাধ্যমে পরিবর্তনটা আসবে, তরুণদের মাধ্যমে পরিবর্তনটা আসবে। এবং আমাদের একটা ছিল যে একটা চিন্তা ছিল মাথায় যে তরুণ ভোটাররা হয়তো কিংবা নারীরা হয়তো আমাদের ব্যাপারে পজিটিভ থাকবে, কিন্তু যারা প্রবীণ আছেন তারা হয়তো ততটা পজিটিভ থাকবে না। কিন্তু যখন মাঠে আসলাম তখন দেখলাম যে ওনারা আরও বেশি আগ্রহী, এবং ওনারা দেশের দায়িত্বটা আমাদের কাছেই বেশি দেওয়ার ক্ষেত্রে আগ্রহী, এবং রিলাই করতে চান, ভরসা করতে চান আমাদের উপরে। এটা একটা ভালো অবজারভেশন ছিল এই মানুষের সাথে কথাবার্তা বলার। তো সকল শ্রেণী পেশার মানুষজনই আসলে পরিবর্তন চাচ্ছে, ইতিবাচক পরিবর্তন চাচ্ছেন, আর সেটা মানুষের প্রত্যাশা অনেক বেশি। সেটা পূরণ করার জন্য প্রচুর কাজ করতে হবে, এবং আশা করি এটার প্রতিফলন নির্বাচনে ঘটবে। হ্যাঁ, কাজ নিয়েও কথা বলবো, কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে, ধরুন আপনি তো কুমিল্লার সন্তান, অনেকেই বলছিল যে কুমিল্লা রেখে আসিফ কেন ঢাকা 10 আসন থেকে প্রার্থী হচ্ছে, এই বিষয়ে যদি একটু আপনি বলতেন, আপনার কেন ঢাকা 10 আসন থেকে প্রার্থী হচ্ছে? হ্যাঁ, ঢাকায় তো আসলে অনেক আসন, ঢাকা 10 কেন করা, একটা হচ্ছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি তখন এইদিকে থাকা, টিউশনি করানো, বন্ধুদের সাথে ঘোরাফেরা, তো এই এলাকাটাতেই বেশি হতো। একই সাথে এটা আপনারা জানেন যে বাংলাদেশ, ঢাকার খুবই ঐতিহ্যবাহী একটা এলাকা। এই যে ধানমন্ডি দিয়ে এলাকার পরিচয়, পূর্বেকার সময়ে এখানে ধান বাজার বসতো, ঢাকার
পাশের যে ধান বাজারটা সেটা এখানে বসতো। এখানকার এই যে প্রত্যেকটা থানারই একটা স্টোরি আছে, একটা ঐতিহ্য আছে এবং অনেক চ্যালেঞ্জ আছে এই এলাকার মানুষজনের, অনেক সমস্যা আছে। তো কাজ করার জায়গাটা অনেক বেশি ওয়াইড এবং আমি মনে করি যে সেগুলো আমরা যদি এই এলাকার জনগণ আমাদেরকে সমর্থন করে তাহলে এগুলো আমরা সমাধান করতে পারবো এবং এগুলো নিয়ে কাজ করতে পারবো। সেই জায়গা থেকেই, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই ঢাকা 10কে বেছে নেওয়া এবং ঢাকা 10। অর্থাৎ ধানমন্ডিটাকে আসলে আসিফ মাহমুদ অনেক চেনা জানা আছে, সেই জন্য ধানমন্ডি 10-এর প্রতি আসিফের আগ্রহটা একটু বেশি। হ্যাঁ, এর বাইরেও এখানে কাজ করার অনেক সুযোগ আছে। শুধু তো ধানমন্ডি না, এখানে কলাবাগান, নিউ মার্কেট, তারপরে হাজারীবাগ, কামরাঙ্গীরচরের একাংশ আছে। এখানে প্রত্যেকটা জায়গার মানুষজনের চ্যালেঞ্জ এক এক রকম এবং আপনি যদি ধানমন্ডির সাথে কম্পেয়ার করেন তাহলে হাজারীবাগের লিভলিহুডের স্ট্যান্ডার্ড আরও অনেক খারাপ এবং ওইখানকার রাস্তাঘাট থেকে শুরু করে অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে। কামরাঙ্গীরচরের 55 নম্বর ওয়ার্ড নতুন সংযুক্ত হয়েছে, সিটি কর্পোরেশনের নতুন এবং এই আসনের সাথেও নতুন সংযুক্ত হয়েছে, সেখানকার চ্যালেঞ্জেস আলাদা। তো একটা ডাইভার্সিফাইড আসন আমি বলবো এটাকে। তো এখানে কাজ করার সুযোগটাও সম্ভাবনাটাও বেশি। তো সেই জায়গা থেকেও এই আসনটাকেই নির্বাচিত। আচ্ছা আসিফ ভাই, ধরুন আপনি যদি এমপি হয়ে যান, সংসদ নির্বাচনের জন্য প্রার্থী হয়েছেন, সেক্ষেত্রে ধানমন্ডির যারা আছে 10 আসনে তাদের জন্য আপনার থেকে কি ধরনের, হয়তো বা এখন ইশতেহার তৈরি হয়নি, প্রতিশ্রুতি কি বা আপনার কি কি বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা আছে? এই আসনে তো আসলে অনেক চ্যালেঞ্জ, কিশোর গ্যাং আছে কিংবা ছিনতাইকারী থেকে শুরু করে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, উন্নয়নের ব্যাপারগুলো আছে। আপনার মাথায় কি ধরনের চিন্তা ভাবনা আছে ধানমন্ডি 10? আসলে আমরা মানুষজনের সাথে কথা বলে যেটা বুঝেছি, মানুষের প্রত্যাশা যে আসলে খুব বেশি কিছু না, যে ধানমন্ডিকে রাতে সিঙ্গাপুর বানিয়ে ফেলতে হবে, এটা মানুষের প্রত্যাশা না। এখানকার মানুষজনের প্রত্যাশা খুবই রিজনেবল, খুবই বেসিক মৌলিক বিষয়গুলো, যেমন হাজারীবাগ, কামরাঙ্গীরচরের মানুষজনের বা এই এলাকার মানুষজনের খেলার মাঠের অপ্রতুলতা আছে, এটা খুবই বেসিক একটা চাওয়া, ওনাদের সন্তানরা যাতে খেলাধুলা করে বড় হতে পারে। এবং এর বাইরেও ইউটিলিটি সাপ্লাই যেন নিরবিচ্ছিন্ন থাকে, এগুলো খুবই মৌলিক মানুষের চাওয়া পাওয়া। এবং এর বাইরে যেই সমস্যাগুলো এখানে আছে আমরা আইডেন্টিফাই করেছি এবং মানুষের সাথেও কথা বলে জানতে পেরেছি, এখানে কিশোর গ্যাংয়ের সমস্যা আছে, শুধু ধানমন্ডি না, অন্যান্য থানাগুলোতেও, অন্যান্য ওয়ার্ডগুলোতেও। এবং একই সাথে ছিনতাই, হাজারীবাগের দিকে বিশেষ করে চুরির ইয়ে আছে। তারপর কিছু কিছু এলাকায় নারীদের নিরাপত্তা বিষয়ক সমস্যা আছে, কিছু কিছু এলাকায় ড্রেনেজ সমস্যা আছে, কিছু এলাকায় ওয়াটার সাপ্লাই, গ্যাস সাপ্লাইয়ের অপ্রতুলতা আছে। তো আমরা আইডেন্টিফাই করেছি যে কোথায় কী কী সমস্যা আছে এবং সেটার সম্ভাব্য সমাধান কী হতে পারে, সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ করছি, যাতে করে আমরা শুধু সমস্যা নিয়ে না, মানুষের কাছে শুধু এমটি গতানুগতিক ধারায় যেই কমিটমেন্ট দেয়া সেটা যাতে না হয়, যাতে আমরা সমাধানটা সহ প্রপোজ করতে পারি। এবং সরকারের কাজ করার কারণে দেখা যাচ্ছে একটা অ্যাডভান্টেজ থাকে যে আমি আসলে জানি কিভাবে কোন বিষয়টা সমাধান করতে হয় বা কোন দপ্তরে কোন কাজটা হয়। ফলে এই জিনিসগুলো একসাথে প্রবলেম আইডেন্টিফিকেশন এবং সেটা সলিউশনের জন্য আমরা সামনের দিনে কাজ করব। ইতিমধ্যেই আমরা আমাদের ক্যাম্পেইনেও পরিবর্তন আনার চেষ্টা করেছি। এই এলাকার মানুষজনের একটা বড় সমস্যা হচ্ছে ময়লা আবর্জনা, ওয়েস্টেজ, এটার একটা বড় চ্যালেঞ্জ আছে, বিশেষ করে কামরাঙ্গীরচর, হাজারীবাগ, নিউ মার্কেটের দিকটায় এবং ধানমন্ডি, কলাবাগানেও আছে। আমরা আমাদের ক্যাম্পেইনটাকে ডিজাইন করেছি ওয়েস্ট ফ্রি ক্যাম্পেইন হিসেবে। আমরা আমাদের ক্যাম্পেইন থেকে আমরা দেখেছি যে গত 24 সালের নির্বাচনে শুধু ঢাকা শহরেই 17,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয়েছিল, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। এবং এই অঞ্চলের মানুষজন খুবই বেশি পরিবেশ সচেতন, সবাই পার্কে, লেকে আসছেন, সবাই এক্সারসাইজ করছেন, হাঁটাহাঁটি করছেন, পরিবেশ এবং স্বাস্থ্য সচেতন। কিন্তু লেকের পানির অবস্থা খুবই খারাপ এবং এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা খুব একটা ভালো না। অপরিকল্পিতভাবে আসলে লেকটা পরিচালিত হচ্ছে। তো এই সব কিছু নিয়েই আমাদের প্রিসাইজ প্ল্যান আমরা করছি। আমরা সেগুলো নিয়ে জনগণের কাছে যাব এবং জনগণকে সাথে নিয়েই আমরা এই জিনিসগুলোর সমাধান সামনের দিনে করব। কমিউনিটি প্লাস গভর্নমেন্ট, আমরা এই অ্যাঙ্গেলে এই পলিসিতে সামনের দিনে কাজ করব। তো সেটার একটা স্টার্টিং হিসেবে আমাদের ক্যাম্পেইনটাকে আমরা ওয়েস্ট ফ্রি করছি, যাতে করে আমাদের কমিটমেন্টটা যে আসলে ট্রু। আমরা আমাদের পরিবর্তনের কথা তো সবাই বলছে, আমরা পরিবর্তনটা একদম রাইট ফ্রম দ্য স্টার্টিংই করতে চাচ্ছি। আসিফ ভাই, তফসিল কিন্তু ঘোষণা হয়ে গেছে, তবুও কেন জানি মানুষের মনে একটা শঙ্কা কাটছে না, নির্বাচন কি আদৌ হবে কিনা। আমি নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলি যে আমি সকালে মেট্রো রেল দিয়ে আসছিলাম,
উনি আমি নামার সময় বলছে ভাই নির্বাচন কি হবে, আমি বলছি যে ট্রেন তো চালু হয়ে গেছে, হবে না কেন। এই যে মানুষের মধ্যে এখন একটা শঙ্কা আছে নির্বাচন কি আদৌ হবে কিনা, আপনার কাছে কি মনে হয় এই ধরনের শঙ্কা তফসিলের কি পর আছে? তো আসলে তফসিলের সাথে সাথে মানুষের মধ্যে এই সংখ্যাটা অনেকটাই কেটে গিয়েছিল নির্বাচনের বিষয়ে, কিন্তু তারপরের দিনই শরীফ ওসমান হাদী ভাইকে গুলি করা হলো। ফলে মানুষের মধ্যে আবার শঙ্কা তৈরি হয়েছে। আমি মনে করি এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। প্রথমত এখানে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর চায় না, এবং এই ট্রানজিশন পিরিয়ডটাকে কাজে লাগিয়ে, যেহেতু একটা তুলনামূলক নন পলিটিক্যাল সরকার, দুর্বল সরকার ক্ষমতায় আছে, তো এই ট্রানজিশন পিরিয়ডটাকে কাজে লাগিয়ে অনেক স্বার্থান্বেষী গোষ্ঠী আছে যাদের হয়তো জনসমর্থন নাই, তারা চেষ্টা করছে যে তাদের রাজনৈতিক স্বার্থ কিংবা গোষ্ঠীর স্বার্থ বাস্তবায়ন করার জন্য। এখানে অবশ্যই বাংলাদেশের ভালো তো কখনো আওয়ামী লীগ চায় না, এটা আমরা জানি এখন। এবং এখানে অবশ্যই তাদের অংশগ্রহণ আছে, এবং আমরা দেখেছি যে তারাও এই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার জন্য, দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর পাশাপাশিও আমার মনে হয় যে এই ঘটনাগুলোর পিছনে আরও অনেক স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ জড়িত, এবং হাদী ভাইকে হত্যা করা, তারপরে এখানে সংবাদ মাধ্যমে হামলা করা, দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে গিয়ে এই ট্রানজিশন পিরিয়ডটাকে আরও লঙ্গার করা এবং গণতান্ত্রিক রূপান্তরটাকে একটা শঙ্কায় ফেলে দেয়া, বাংলাদেশের ক্ষতি করা আর কি। আলটিমেটলি এটার জন্য অনেকেই চেষ্টা করছে। তবে আমি মনে করি যে বাংলাদেশের সকল রাজনৈতিক পক্ষের মধ্যে ঐকমত্য এবং সরকারের সদিচ্ছা থাকলে নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া সম্ভব। আচ্ছা, ওসমান হাদী প্রসঙ্গ যেহেতু আসলো, দুইটা প্রশ্ন করতে চাই। একটা হচ্ছে যে হাদী ভাইয়ের লাস্ট ইন্টারভিউ উনি একটা আমার কাছে অভিযোগের শুরু বলেছিল যে প্রেক্ষাপটে 24-এ অভ্যুত্থান হয়েছিল তরুণদের হাত ধরে, নির্বাচনে বড় দলগুলো থেকে আমরা তরুণদেরকে দেখছি না যে কেউ প্রার্থী হিসেবে সামনে এনেছে বা প্রার্থিতা দিয়েছে আর কি। এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? প্রার্থী হিসেবে আনে নাই এটাও বলা ঠিক হবে না, কয়েকজন আছেন, কিন্তু সেটা খুবই অপ্রতুল আর কি। আমি বলবো যে আরো চোখে পড়ছে না। আরো বেশি পরিমাণে তরুণদের অংশগ্রহণটা নিশ্চিত করা বড় দলগুলোর দায়িত্ব ছিল। কেননা এই জুলাই গণঅভ্যুত্থানের পরে তরুণদের যে কন্ট্রিবিউশন এই গণঅভ্যুত্থানে, জীবন দেওয়া থেকে শুরু করে আহত হওয়া এবং নেতৃত্ব দেওয়া, সেই জায়গাটাকে অবশ্যই বড় দলগুলোর অ্যাড্রেস করা উচিত ছিল। এবং তরুণ নেতৃত্বকে বিকশিত হওয়ার সুযোগ দেওয়াটা, প্ল্যাটফর্ম দেওয়াটা আসলে বড় দলগুলোর দায়িত্ব। তবে মানুষের মধ্যে, সাধারণ জনগণের মধ্যে তরুণদের প্রতি একটা আগ্রহ আছে, তারা তরুণদেরকে ফ্রেশ হিসেবে দেখে, এবং জুলাই গণঅভ্যুত্থানে তাদের কমিটমেন্ট এবং গণঅভ্যুত্থানের নেতৃত্বে আপসহীনভাবে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের মধ্যে একটা প্রত্যাশা আছে। বড় দলগুলো থেকে না হলেও তরুণ প্রার্থী, এখন একটা পরিবর্তন তো এসেছে যে সকল আসনেই আপনি দেখবেন এক বা একাধিক অনেক ক্ষেত্রে তরুণ প্রার্থী আছেন। তো তাদের প্রতি জনগণের একটা, আমি মনে করি যে আগ্রহ থাকবে, জানার আগ্রহ থাকবে তাদের থেকে। বাকিটা নির্বাচনের ক্ষেত্রে অনেক কিছুর উপরে ডিপেন্ড করতে হয়, কর্মপন্থা, ইশতেহার, তারা কতটা ভালো পরিবর্তন মানুষকে প্রস্তাব করতে পারছে সেটার উপরেও ডিপেন্ড করবে অনেক কিছু। আরেকটা হচ্ছে যে আমরা এখনো দেখছি যে ইনকিলাব মঞ্চ শাহবাগে বিক্ষোভ করছেন, হাদীর হত্যাকাণ্ডে বিচার চেয়ে। অন্তত সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট বার্তা যাচ্ছে যে উপদেষ্টারা আসুক, এই বিষয়ে কিছু বলুক। এই যে এতদিন হয়ে গেল হত্যাকাণ্ডের পরও সরকার থেকে বার্তা বা প্রধান আসামি গ্রেফতার বা কোনো তথ্য কিন্তু শেয়ার করা হচ্ছে না, এই বিষয়ে আপনার কি মতামত? প্রথমত ইনকিলাব মঞ্চের যে অবস্থান কর্মসূচি চলছে, আমি এটার সাথে পূর্ণ সংহতি জানাই, এবং অবশ্যই ওসমান হাদী ভাইকে যারা হত্যা করেছে, এবং তারা এখন একেবারে স্পষ্ট যে কারা করেছে, তারা আইডেন্টিফাইড। তারপরেও সরকার যদি মনে করে যে তারা দেশের বাইরে আছে, আনা সম্ভব না, অ্যাটলিস্ট সরকারের তাদের লোকেশনটা বা তারা কোথায় আছে এটা জনগণের কাছে স্পষ্ট করা উচিত। সরকারের পক্ষ থেকে এই ধরনের নীরবতাটা আমরা প্রত্যাশা করি না। এটা খুবই মর্মান্তিক একটা ঘটনা, এবং এটা বাংলাদেশের শুধু যে ওসমান হাদী মারা গেছে তা না, শহীদ হয়েছেন তা না, এটা বাংলাদেশের সার্বিক রাজনৈতিক এবং নির্বাচনী ব্যবস্থা পুরোটার জন্যই গুরুত্বপূর্ণ ওসমান হাদী ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করা। এবং সরকার যে নির্বাচনটা করতে চাচ্ছে, এই যে মানুষের মধ্যে যে আপনি একটু আগে বললেন যে একটা শঙ্কা যে নির্বাচন হবে কিনা, সেটা দূর করার জন্য হলেও দ্রুত পদক্ষেপ নেয় এবং জনগণকে জানানো প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে সরকার এখানে অনেক স্লো কাজ করছে, এবং ট্রান্সপারেন্সিটা নেই যে আসলে কি অবস্থা। আমাদেরও নানা সময় রিউমার শুনতে হয়, কিন্তু এই বিষয়টা তো বাংলাদেশের জনগণের জানার অধিকার আছে। এবং এটাও স্পষ্ট না যে খুনি কি দেশে আছে না দেশের বাইরে আছে। এবং অনেক ক্ষেত্রে এটাও সন্দেহ করা হচ্ছে যে এই ঘটনার সাথে সরকার কিংবা রাষ্ট্রের কোনো না কোনো অংশ জড়িত কিনা। কেননা এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে 6 ঘন্টার মধ্যে আমরা যে আপডেট পেলাম যে দেশের বাইরে চলে গেছে, সেটা একটা মেটিকুলার ডিজাইন ছাড়া কিংবা সেটার একটা পুরোপুরি
কোঅর্ডিনেশন স্পেসিফিক আইন শৃঙ্খলা বা কোনো এজেন্সি বা এটা ছাড়া সম্ভব না। আমার মনে হয় এটা দীর্ঘদিন ধরে প্ল্যান করা হয়েছে এবং এর সাথে সরকারের ভিতরের রাষ্ট্রের ভিতরেরও অনেকে জড়িত থাকাটা খুবই স্বাভাবিক, কারণ না জড়িত থাকলে তার দেশ থেকে পালিয়ে যাওয়া বা এখনও নিরাপদে থাকাটা সম্ভব হতো না। তো এক্ষেত্রে সরকারকেই এটা প্রমাণ করতে হবে এবং সরকারকেই এই বিষয়ে জনগণকে আর ধোঁয়াশার মধ্যে রাখাটা আমি কোনোভাবেই সমর্থন করি না। এবং সরকারের প্রতি আহ্বান থাকবে যে নির্বাচনের প্রতি আবার কনফিডেন্স, আপনারা বারবার নির্বাচনের কথা বলছেন, মানুষের কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য হলেও এই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আচ্ছা আসিফ ভাই, সামনে নির্বাচন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, একই সঙ্গে হাদি হত্যাকাণ্ড কিন্তু অনেক কিছু আসলে আমাদেরকে চোখ মেলে দেখিয়ে দিয়েছে। আপনারা যারা আন্দোলনে ছিলেন, আমরা অনেকে দেখি যে ফেসবুকে বলা যে হিট লিস্ট ঘুরছে, 50 জনকে হত্যা করা হবে এই ধরনের। এই যে জীবন নিয়ে শঙ্কা বা এগুলো নিয়ে কি শঙ্কা বোধ করেন কিনা, বা আসলে এই পরিস্থিতি উত্তরণের পথটা কি আপনার কাছে মনে হয়? আমি কয়েকটা হিট লিস্ট দেখলাম ফেসবুকে, হয়তো সোশ্যাল মিডিয়ায়, বাট এটা কতটুকু রিলায়েবল আই ডোন্ট নো, এবং সবগুলোতেই আমার নাম 1 নম্বর 2 নম্বরে আমি পেয়েছি। তবে দেখেন, আমরা তো জুলাই গণঅভ্যুত্থানের সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম। ওই একটা মাস প্রতিটা সময় মনে হয়েছে যে হয়তো বেঁচে ফিরবো না। 10 দিনের মতো গুম অবস্থায় ছিলাম, অ্যাবডাক্টেড অবস্থায় ছিলাম, তখনও মনে হয়েছে যে কখন কী করে কোনো নিশ্চয়তা নেই। সেখান থেকে আমরা ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করার জন্য, এবং সেই জায়গা থেকে আসলে আমি মনে করি যে বোনাস লাইফ লিড করতেছি। তো অনেকেই বলে যে নিরাপত্তা ঝুঁকি আছে, ইলেকশন ক্যাম্পেইনে যাওয়ার দরকার নাই, ফ্যামিলির সবাই খুব ভয় আছে, তাদের মতামত হচ্ছে ইলেকশনই করার প্রয়োজন নাই। বিশেষ করে হাদি ভাইয়ের ঘটনাটার পর, তারপরে আবার এই যে হিটলিস্টের কথা নানা সময় শোনা যায়, ফলে ফ্যামিলির মধ্যে একটা আতঙ্ক আছে। কিন্তু আমরা আজকে যেখানেই আছি, দেশের মানুষজন আমাদেরকে চেনে জানে, এটার অবদান হচ্ছে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই হয়তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, জুলাই গণঅভ্যুত্থানের মতো একটা বিভীষিকাময় সময় থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তো সেই কমিটমেন্টের জায়গাটায় আমি বিশ্বাস করি যতদিন বেঁচে থাকি কাজ করে যাওয়া প্রয়োজন। আর একদিন তো মরতেই হবে, তো সেটা সে ভয়ে তো আর ঘরে বসে থাকা চলবে না। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি আমার কাজ চালিয়ে যাব। আর যেটা আমরা করতে পারি আমাদের দিক থেকে সতর্ক থাকার চেষ্টা, তবে আলটিমেটলি জীবন মৃত্যু মহান আল্লাহ তাআলার হাতে। জীবন মৃত্যু আল্লাহর হাতে, এটা একটা ব্যাপার। সতর্ক থাকাও নিজের কাছে, কিন্তু সেক্ষেত্রে সরকারের তো আইন শৃঙ্খলার ব্যাপারে একটু ভূমিকা অবশ্যই থাকা উচিত। যেমন আমরা দেখলাম যে জুলাই হাদি হত্যাকাণ্ডের পর সরকার থেকে গানম্যানের কথা বলা হচ্ছিল। একজন রাজনীতিবিদ বা যারা আপনারা আছেন, গানম্যান দিয়ে কি আসলে বছরের পর বছর চলা যায়? সেক্ষেত্রে অবশ্যই তো সরকারকে মূল জায়গায় হাত দেওয়া উচিত। দেখেন, নিরাপত্তাটা শুধু দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য যে শুধু রাজনীতিবিদদের বা পরিচিত মুখদেরই হত্যা করতে হবে এমন তো না। সাধারণ মানুষজনের মধ্যেও কিন্তু এই আতঙ্ক ছড়ানো যায় এবং তাদেরকেও আক্রমণ করা যায়। তো সরকারকে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে এবং এইসব অপরাধীদেরকে এখন কোনোভাবেই জেলের বাইরে রাখা যাবে না। বিশেষ করে নির্বাচনে আমরা আগেও দেখেছি, যতবারই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, নির্বাচনের আগে একটা সারা দেশে ধরপাকড় হয়, যাদের ক্রিমিনাল রেকর্ড আছে, যাদের ইতোপূর্বে ক্রিমিনাল চার্জেস আছে, যারা জামিনে বাইরে আছে বা যারা সন্দেহজনক, এটা কিন্তু লোকাল থানা জানে যে তার থানায় কতজন এরকম আছে। তো তাদের সবাইকে একটা অভিযানের মাধ্যমে নির্বাচনের সময়টা অন্তত এই সাধারণ মানুষজনের নিরাপত্তার জন্য, প্রার্থীদের নিরাপত্তার জন্য এবং একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য এই সন্ত্রাসীদেরকে, সে যে দলেরই হোক কিংবা দলের বাইরে হোক, মাফিয়া হোক, গ্যাংস্টার হোক, তাকে জেলে রাখাটা প্রয়োজন। এবং এটা আমি যখন সরকার ছিলাম আমি বারবার বলেছি। যদিও ওসমান হাদি ভাই শহীদ হওয়ার পরে ডেভিল হান্ট ফেজ 2 শুরু হয়েছে, কিন্তু আমার ছিল যে এটা পরামর্শ ছিল যে এটা আরও আগে করা। কারণ প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখি পৃথিবীর বিভিন্ন জায়গায় এই প্র্যাকটিসটা আছে একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। কারণ আপনি সন্ত্রাসীদেরকে বাইরে রাখলে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। বাংলাদেশে আমরা দেখেছি কেন্দ্র দখল হয়, অস্ত্রের ঝনঝনানি হয় নির্বাচনকে কেন্দ্র করে। সেগুলো জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা দেখতে চাই না, জনগণও দেখতে চায় না। জনগণের মধ্যে ভোট নিয়ে যে উৎসব মুখরতা থাকার কথা, সেখানে একটা আতঙ্ক বিরাজ করে এই সন্ত্রাসীদের জন্য। তো সরকার কে অবশ্যই এদেরকে গ্রেফতার করার মাধ্যমে এবং ইন্টেলিজেন্স সিস্টেম আরও অ্যাক্টিভেট করার মাধ্যমে নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। শুধু প্রার্থীদের না, ভোটারদের, সিভিল সোসাইটির মানুষজন আছেন এবং সকলের নিরাপত্তাটা, সার্বিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। এখন তো আপনি উপদেষ্টা নেই, জনতার কাতারে আছেন, একসময় উপদেষ্টা ছিলেন। আমরা প্রায় সময় অনেককে বলতে শুনি যে ধরুন আমি যদি মন্ত্রী হতাম, এমপি হতাম, তাহলে এই কাজ করতাম।
আপনি তো সেই জায়গা থেকে এসেছেন, আসলে যখন আপনি উপদেষ্টা ছিলেন কাজের ক্ষেত্রে আসলে বাধা কেমন পেয়েছেন? এই প্রসঙ্গটা এই কারণে করলাম যে অনেক কাজে হয়তো বা আপনার করার ইচ্ছা ছিল যেটা আপনি সম্পূর্ণ করতে পারেননি। হ্যাঁ, যেগুলো আমরা বলি যে আসিফ এই কাজটা কেন করলো না, এটা করলো না, অনেক প্রশ্নই আসে। ওই জায়গা থেকে যখন আপনি ছিলেন চেয়ারে, তখন আপনার কাছে এখন কি মনে হয় যে কেন আপনার কাছে কি মানুষ ক্ষমতায় গেলে করতে পারে না? পৃথিবীতেই আসলে শুধু বাংলাদেশে না, পৃথিবীতেই যে কোনো ট্রানজিশনাল গভর্নমেন্ট কিংবা যেই পূর্ণ শক্তির সরকার আছে বা যেই কাঠামোগত সরকার আছে, এর বাইরের সরকারগুলো, ট্রানজিশনাল গভর্নমেন্টগুলো তুলনামূলক দুর্বল হয়ে থাকে এবং তাদের গভর্নমেন্ট তো একটা বডি হিসেবে আসলে কাজ করে। আপনার যেমন আমি যে মিনিস্ট্রির দায়িত্বে ছিলাম, আমি শুধু টপে ছিলাম, কিন্তু আমার নিচে অন্তত আরও 20টা লেয়ার যদি একই সিঙ্কে কাজ না করে তাহলে একটা কাজ বাস্তবায়ন করা যায় না। কারণ নর্মালি যে কোনো একটা কাজ বাস্তবায়ন করতে হলে একটা ফাইল প্রথমে ওই সংশ্লিষ্ট দপ্তর সংস্থায় 3-4টা শাখা হয়ে দপ্তর সংস্থার প্রধানের শাখা হয়ে তারপর হচ্ছে মন্ত্রণালয়ে আসে। মন্ত্রণালয়ে সেটা আবার সংশ্লিষ্ট শাখার উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব হয়ে তারপরে আমার কাছে আসে। তো আপনার যদি পুরো সিস্টেমটা একটা সিঙ্কে কাজ না করে তাহলে খুব কম কাজ আপনি বাস্তবায়ন করতে পারবেন। তো ফলে যেটা হয়েছে যে এই সরকারের তো আসলে প্রশাসনে, আমাদের প্রশাসন তো খুব প্রফেশনাল না, এটা দুর্ভাগ্যজনক আমাদের জন্য। এই সরকারের তো প্রশাসনে আসলে কোনো লোক নাই। রাদার দেন বিএনপি পন্থী আমলারা আছে আমরা শুনি, আওয়ামী লীগ পন্থী আমলারা ছিল আমরা শুনি, বা অন্যান্য পন্থী আমলারা, জামাতপন্থী আমলারা আছে শুনি, কিন্তু এই সরকারের তো ইয়ে নেই। ফলে আপনার ওই যে সিনক্রোনাইজেশনটা দরকার, এই 10টা 15টা 20টা লেয়ারের মধ্যে কোনো একটা লেয়ারে যদি আপনার কোনো আওয়ামী লীগপন্থী কেউ থেকে যায় যে আসলে এই ভালো কাজটা হোক চায় না, সে চাইলেই কিন্তু ওই ফাইলটা আটকে দিতে পারে। আবার কোনো একটা লেয়ারে বিএনপিপন্থী কেউ থেকে যায় যে দেখছে যে এটা হয়তো তার দলের স্বার্থে যাচ্ছে না, বা জামাতের কেউ যদি থাকে, তো সেও এটাকে লেংদি করছে, দেরি করছে, কোনো না কোনো কারণ দেখিয়ে, আইনের মারপ্যাচ দেখিয়ে। এই সরকারের এই ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জটা আমারও ছিল অবশ্যই। কারণ পরিবর্তন আমরা যতটুকুই 5ই আগস্টের পরে করেছি সেটা একদম টপ লেয়ারগুলোতে হয়েছে, কিন্তু ভিতরের লেয়ারে খুব বেশি একটা পরিবর্তন করা সম্ভব হয়নি। এত বেশি অফিসার পাওয়াও দুষ্কর ছিল, সাধারণত যারা বঞ্চিত ছিলেন, পদোন্নতি বঞ্চিত ছিলেন, তাদেরকে পদোন্নতি দিয়েই ওই জায়গাগুলোতে নিয়ে আসতে হয়েছে। আবার এখানে কম্পিটেন্সিরও কোশ্চেন আছে, কম্পিটেন্ট অফিসারের সংখ্যাটাও খুবই লিমিটেড। ফলে কাজ করতে গিয়ে যেই কাজটা 5 দিনে হওয়ার কথা, ওই কাজটা হয়তো 1 মাস অপেক্ষা করতে হয়েছে। তবে আমি চেষ্টা করেছি, আমি যে উদ্যোগগুলো গ্রহণ করেছি সেগুলো, যেহেতু আমার কমিটমেন্ট ছিল জনগণের প্রতি, এবং অবশ্যই তরুণদেরকে তো মানুষ দায়িত্ব দিতে চায় না, কারণ তারা মনে করে যে তরুণদের অভিজ্ঞতা নেই। তো একটা প্রমাণ করারও বিষয় ছিল, কারণ আমি যদি নিজেকে প্রমাণ না করতে পারি তাহলে বাংলাদেশের আরও 4-5 কোটি তরুণ আসলে সাহস পাবে না এবং তাদেরকেও এই সমাজ দায়িত্ব দিবে না এবং এই সমাজ আসলে অ্যাকসেপ্ট করবে না। তো সেই জায়গা থেকে একটা হাঙ্গার ছিল কাজগুলো করার, এবং আমি আমার নেওয়া উদ্যোগগুলো অনেকগুলোই বাস্তবায়ন করতে পেরেছি, অনেকগুলোই হয়তো লঙ্গার প্রসেসের জন্য এখনও আছে। তবে যেটা আমার জন্য আমি ভালো মনে করি যে মানুষ এ ধরনের দায়িত্ব পায় খুবই সুখকর বা পরিস্থিতিতে, কিন্তু ছাড়াটা হয়তো এতটা সুখকর হয় না, বা মানুষের ভালোবাসা নিয়ে ক্ষমতা ছাড়ার ইতিহাসটা খুব কমই আসে। তবে আমি যেটা দেখেছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গায় এখনও যখন মানুষের সাথে কথা বলি, আমার পদত্যাগটাও মানুষের ভালোবাসার মধ্য দিয়ে হয়েছে। বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে ইউথরা মনে করেছে যে স্পোর্টসে এবং যে জায়গায় আমি দায়িত্বে ছিলাম সেখানে পরিবর্তন আনতে পেরেছি। তো এটা একটা স্যাটিসফ্যাকশনের জায়গা নিজের জন্য, এবং আমি মনে করি যে আমাদের 4-5 কোটি তরুণদের জন্য, যারা যেই সেক্টরে আছে, একাডেমিয়াতে কেউ আছে, কেউ হয়তো মেডিকেল সায়েন্সে আছে, কেউ পলিটিক্সে আছে, সবার জন্য একটা পজিটিভ তৈরি করলো যে তাদেরকেও এবার সোসাইটির মধ্যে যে অ্যাকসেপ্টেন্স সেটা তারা পেতে পারবে।